প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান স্যার, প্রভাষক রসায়ন বিভাগ, ছোটতলাগাঁও মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে রসায়ন তৃতীয় অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনা, সেখানে আমি অরবিটাল সংকরণ নিয়ে কথা বলবো। অরবিটাল সংকরণ বা সংকরীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। প্রিয় দ্বাদশের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তৃতীয় অধ্যায়ের শর্ট সিলেবাসের একটি টপিক, সেটি অরবিটাল সংকরণ। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। তো আমরা এখান থেকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আসলে সংকরীকরণ জিনিসটা দরকার কি। আসলে একটা যৌগের বন্ধন ব্যাখ্যা করার জন্যই সাধারণত অরবিটাল সংকরণটা ব্যবহার করা হয়। তাছাড়াও একটা যৌগের জিওমেট্রিক্যাল শেপটা কেমন হবে সেটা ব্যাখ্যা করার জন্য অরবিটাল সংকরণ ব্যবহার করা হয়। তারপরে একটা যৌগের জিওমেট্রিক্যাল শেপের পর তার বন্ধন কোণটা কীরকম হবে। তোমরা জানো, একটা ঘর যদি বর্গাকৃতি হয় তখন তার কোণগুলো 90 ডিগ্রি হয়। কোনো কারণে যদি বর্গাকৃতিটা চেঞ্জ হয়ে যায় তখন দেখা গেছে কোণটাও 90 ডিগ্রি থেকে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে তোমার একটা যৌগের জিওমেট্রিক্যাল শেপ যদি পরিবর্তন হয় তাহলে বন্ধন কোণের মানও কী হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। তো যাই হোক, অরবিটাল সংকরণ জানার আগে প্রথমে জানতে হবে আমাদেরকে এইটার ডেফিনেশনটা কি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অরবিটাল হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ। তাহলে সংকরীকরণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, বাংলায় যদি আমরা বলতে যাই, খিচুড়িকরণ। আমরা যেরকম এখন রমজান মাস আসছে, আমরা কি করি, 3-4টা ফল মিশ্রিত করে ব্লেন্ডার করে আমরা কি করি, মিশ্রিত করি, জুস তৈরি করি। তাহলে দেখা গেছে তুমি যদি আম, কলা, আনারস দিয়ে একটা জুস তৈরি করো, তাহলে দেখা গেছে আমের একটা টেস্ট, কলার একটা টেস্ট, কিন্তু আনারসের একটা টেস্ট ছিল ইন্ডিভিজুয়াল। কিন্তু যখন তুমি খিচুড়িকরণ, তুমি যখন ব্লেন্ডিং করবে, তখন কিন্তু 3টা মিলে একটা নতুন ফ্লেভার তৈরি হবে, নতুন স্বাদ তৈরি হবে। এবং আমি যদি 3 গ্লাসে এরকম 3 গ্লাস নেই, তাহলে প্রত্যেকটা গ্লাসে কিন্তু আনারসের স্বাদ, কলার স্বাদ এবং তোমার আমের স্বাদ যাবে। তাহলে এরকম অরবিটাল সংকরণ হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলোকে একত্রিত করে যতগুলো অরবিটাল মিশ্রণে অংশগ্রহণ করছে, ঠিক নতুন ততটা অরবিটালই তৈরি হবে। তবে আগেরগুলো ছিল ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন, আর নতুন যেগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে সমশক্তি সম্পন্ন। অর্থাৎ ব্লেন্ডিং করার পূর্বে আনারসের একটা টেস্ট ছিল, আমের একটা টেস্ট ছিল, কলার একটা টেস্ট ছিল। ব্লেন্ডিং করার পর তুমি যে 3টা গ্লাসে নিলা, প্রত্যেকটা গ্লাসের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ফলের টেস্ট মানে আলাদাভাবে এখন আর নেই। 3টা ফলের টেস্ট একত্রিত হয়ে গেছে এবং 3টা ফলের টেস্ট ব্লেন্ডিংয়ের পূর্বে ছিল আলাদা, আর ব্লেন্ডিং করার পর 3টা গ্লাসের প্রত্যেকটা গ্লাসের টেস্ট কিন্তু একই রকম হয়ে গেছে। তাহলে এটাই বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলো একত্রিত হয়ে যখন সমশক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি করা হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি, অরবিটাল সংকরীকরণ বা অরবিটাল সংকরণ, বা শুধু সংকরীকরণ বলা যেতে পারে সংজ্ঞাটাকে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু লিখে তোমাদেরকে বলি। ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন দুই বা ততোধিক ভিন্ন অরবিটাল সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, সংকরীকরণ বলা হয়। দীর্ঘিকার। তাহলে আমি আবারও বলি যে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন, যেমন ধরো একটা এস অরবিটাল, এটা হচ্ছে একটা এস অরবিটাল, তাহলে এটা হচ্ছে গোলাকার এবং এটা শক্তি এক ধরনের। তারপর আরেকটা ধরো পি অরবিটাল, তোমরা জানো পি অরবিটাল সেরকম ডাম্বেল আকৃতির।
হ্যাঁ, ধরো একটা px অরবিটাল আর এটা হচ্ছে s অরবিটাল। তাহলে আমরা এটাকে কি বলি? p অরবিটাল। s এবং p দুটা ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে কি হইল? সংমিশ্রিত হইল। সংমিশ্রিত হয়ে কি তৈরি করলো? sp সংকরিত অরবিটাল তৈরি করলো। তাহলে sp সংকরিত অরবিটাল যদি তৈরি করে, তখন এটার আমরা যদি বলি যে একটা s একটা p, তাহলে দুইটা ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল যুক্ত হলো, যুক্ত হয়ে নতুন দুইটা অরবিটাল তৈরি করবে। প্রত্যেকটা অরবিটালের নাম হবে কি? sp সংকর অরবিটাল। আমি বক্স আকারে দেখালাম। অর্থাৎ একটা s অরবিটাল একটা p অরবিটাল, দুইটাই ভিন্ন শক্তি সম্পন্ন। যখন তারা মিশ্রিত হয়ে যাবে, প্রত্যেকটাই হয়ে যাবে কি? sp sp। অর্থাৎ দুইটা ভিন্ন শক্তি সম্পন্ন, নতুন দুইটা হবে সমশক্তি সম্পন্ন। ঠিক আছে? আগেরগুলো ছিল ভিন্ন ভিন্ন নাম, এখন হয়ে গেছে প্রত্যেকটার নাম sp sp। এটাই বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন, দুই বা ততোধিক, মিনিমাম দুইটা লাগবে, দুইটার কমে হবে না, ভিন্ন অরবিটাল সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন বলে। এখন আমরা এই হাইব্রিডাইজেশনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। ক্লাসিফিকেশনগুলো কি কি এবং প্রত্যেকটা সংকরণের আকৃতি কি কি, যৌগের আকৃতি কি কি এবং বন্ধন কোণ কী কী, সেটা নিয়ে কথা বলবো। আমি আবারও বলি, সংকরীকরণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রসেস অর মিডিয়া। একটা যৌগকে ব্যাখ্যা করার জন্য একটা প্রক্রিয়া হচ্ছে সংকরণ। হ্যাঁ, একটা যৌগকে ব্যাখ্যা করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমরা লুইস কাঠামো পদ্ধতিতে একটা যৌগের বন্ধন কাঠামো ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? তাহলে সেই রকমই একটা এই প্রক্রিয়া হচ্ছে আমাদের এই সংকরীকরণ। সংকরীকরণের মাধ্যমে যৌগের কাঠামো নির্ধারিত হয় না, যৌগের কাঠামোকে ব্যাখ্যা করার জন্য সংকরীকরণকে ব্যবহার করা হয়। তাহলে আমরা সংকরীকরণের যদি প্রকারভেদে যাই, তাহলে আসো প্রকারভেদের মধ্যে এক নাম্বার হচ্ছে আমাদের এসপি সংকরণ। এসপি সংকরণ। তো এসপি সংকরণে তোমরা দেখো একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিলে এসপি সংকরণ হয়। তো এরকম এসপি সংকরণ ঘটে এরকম কয়েকটা উদাহরণ, যেমন ধরো তোমার বেরিলিয়াম ক্লোরাইড, এটার মধ্যে এসপি সংকরণ ঘটে। তারপরে তোমার কার্বন ডাই অক্সাইড, এটার মধ্যেও কিন্তু এসপি সংকরণ ঘটে ইত্যাদি। ওকে, এই যৌগগুলোর মধ্যে এসপি সংকরণ সংগঠিত হয়। আরেকটা বলে দিই, যেমন ইথাইনের মধ্যেও কিন্তু কি হয়? এসপি সংকরণ হয়। তাহলে ইথাইন, বেরিলিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, এই যৌগগুলোর মধ্যে এসপি সংকরণ ঘটে। এসপি সংকরিত যৌগের তোমার কাঠামোটা হচ্ছে কীরকম? কাঠামো হচ্ছে সরল রৈখিক। কাঠামো হচ্ছে কি? সরল রৈখিক, এটা মনে রাখতে হবে। তারপরে এসপি সংকরিত যৌগের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে গঠনটা কীরকম? গঠনটা ওই যে আমরা বলছি কাঠামো সরল রৈখিক, তো সরল রৈখিক যেহেতু আমরা কাঠামোটা এখানে দেখাই দিই এইরকম সরল রৈখিক। ওকে, তো সরল রৈখিকের উপর আমরা যদি একটা এরকম লম্ব কল্পনা করি, তাহলে বন্ধন কোণটা কত হয়? 180 ডিগ্রি হয়। এই জন্যই বলছি যে বন্ধন কোণ 180 ডিগ্রি। বন্ধন কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পারছো, এসপি সংকরণ একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিলে এসপি সংকরণ হয়। এসপি সংকরিত যৌগের উদাহরণ যেমন ইথাইন, বেরিলিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো এসপি সংকরিত যৌগ। তারপরে এই কাঠামোটা হয় কীরকম? এসপি সংকরিত যৌগের কাঠামো সরল রৈখিক। তারপরে আমাদের বন্ধন কোণের মান হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। যেমন আমরা যদি তোমাকে বেরিলিয়াম ক্লোরাইডটা দেখাই, এই যে বেরিলিয়াম, তার দুই পাশে দুইটা ক্লোরিন এরকম যুক্ত থাকবে, যুক্ত থেকে বেরিলিয়াম ক্লোরাইড গঠন করবে এবং যৌগের বন্ধন কোণটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তোমরা জানো টোটাল সরল রেখার উপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এটা গেল এসপি সংকরণের কথা। এবার আসো sp2 সংকরণ। 2 নাম্বার হচ্ছে sp2 সংকরণ। ওকে, sp2 সংকরিত যে যৌগ, এরকম যৌগ হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। ওকে, এই যৌগটার মধ্যে সাধারণত sp2 সংকরণ ঘটে। তারপরে ইথিন, CH2 দ্বিবন্ধন CH2। ওকে, এই যৌগগুলোর মধ্যে কী সংকরণ ঘটে? sp2 সংকরণ ঘটে। তারপরে এটা একটা গেল উদাহরণ গেল।
তারপরে যদি আমরা যাই, এটা গেল উদাহরণ। তাহলে আকৃতিটা কীরকম? আকৃতি হচ্ছে ত্রিকোণাকার, আকৃতি হচ্ছে ত্রিকোণাকার। তাহলে ত্রিকোণাকার যদি হয় তাহলে আকৃতিটা কীরকম? যেমন বোরন ট্রাইক্লোরাইড আমরা দিচ্ছি উদাহরণ, এই যে এরকম ত্রিকোণাকার, এদিকে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এই যে ত্রিকোণাকার। দেখো এই ত্রিকোণটা যদি আমরা যোগ করে দেই তাহলে এটা কত ডিগ্রি ত্রিকোণাকার হয়? এই যে ত্রিভুজের মতো ত্রিকোণাকার। এক্ষেত্রে বন্ধন কোণের মানটা কত? বন্ধন কোণের মানটা হচ্ছে এই বন্ধন এবং এই বন্ধনের যদি আমরা কোণটা চিন্তা করি তাহলে এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। কারণ টোটাল বৃত্তের কোণ হচ্ছে তোমরা জানো 360 ডিগ্রি। তাহলে একটা বৃত্তকে যদি আমরা এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, 3 ভাগে বিভক্ত করি তাহলে প্রত্যেকটা কোণের মান পড়ে কত? 120 ডিগ্রি। তাহলে sp2 হাইব্রিডাইজেশন যেটা সেটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, ইথিন, এগুলো হচ্ছে উদাহরণ। তারপর হচ্ছে আকৃতি ত্রিকোণাকার এবং এটার বন্ধন কোণের মান হচ্ছে কত? 120 ডিগ্রি। আশা করি ক্লিয়ার sp2 সংকরণ। এবার আসি আমরা sp3 সংকরণ। sp3 সংকরণে যদি আমরা যাই, sp3 সংকরণ, তাহলে এই ক্ষেত্রে হয় কি স্যার? একটা s অরবিটাল 3টা p অরবিটাল মিলে sp3 সংকরণ হয়। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন মিথেন, এর মধ্যে sp3 সংকরণ ঘটে। তারপরে পানির মধ্যে sp3 সংকরণ ঘটে, অ্যামোনিয়ার মধ্যে sp3 সংকরণ ঘটে। তারপরে আমি যদি বলি ইথেনের মধ্যেও প্রত্যেকটা কার্বনের sp3 সংকরণ ঘটে ইত্যাদি। এক্ষেত্রে sp3 সংকরিত যৌগের কাঠামোটা হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয়, যেমন মিথেনের গঠনটা যদি দেখে আমরা আগে বলি চতুস্তলকীয় কাঠামো, চতুস্তলকীয় কাঠামো sp3 সংকরিত যৌগের। তো চতুস্তলকীয় কাঠামোটা কী ধরনের আমরা মিথেনটা দেখাই, এই যে এরকম চতুস্তলকীয়। ওকে, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন। তোমরা দেখো এই বন্ধনগুলো যদি যোগ করে দাও, এই যে একটা চতুস্তলকীয় গঠন আমরা পেয়ে গেলাম। তারপরে এখানেও একটা, এইভাবে আমরা চতুস্তলকীয় গঠন আঁকবো। তো এক্ষেত্রে বন্ধন কোণের মানটা কত? বন্ধন কোণের মানটা আমি এখানে যেহেতু ডট ডট দিয়ে দেখা যাচ্ছে না, তাহলে এখানে দেখাচ্ছি আমি। এই যে বন্ধন কোণের মানটা হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, বন্ধন কোণের মানটা হচ্ছে 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। তোমরা জানো 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি, তো 28 মিনিট 60 মিনিটের অর্ধেক, এই কারণে 0.5 ডিগ্রি লেখা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? sp3 সংকরিত যৌগের উদাহরণ জানলাম, চতুস্তলীয় কাঠামো এবং বন্ধন কোণগুলা হচ্ছে 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। চতুস্তলকটা কীভাবে আঁকা হয় সেটাও তোমরা দেখতে পেলে। এবার আসো sp3 এর পরে আমরা যদি যাই, sp3 এর পরে আমরা যদি যাই 4 নম্বরে হচ্ছে dsp2 সংকরণ। তাহলে এটা হচ্ছে, আমরা যদি এটার উদাহরণ হিসেবে দিই তাইলে যা তোমরা জানো, নিকেল না দিয়ে আমরা যদি দিই টেট্রাঅ্যামিন কোবাল্ট, যে যৌগটা টেট্রাঅ্যামিন কোবাল্ট যদি দিই 27 হইলে তোমাদের 5টা হয় কোবাল্ট 2 প্লাস। তাহলে এই যে যৌগটা, এই যৌগটা সাধারণত কোবাল্ট এখানে dsp2 সংকরণ প্রদর্শন করে থাকে। তারপরে এটার আকৃতি হয় কীরকম? আকৃতি হয় এরকম বর্গাকার। ওকে, তারপরে এই ক্ষেত্রে যদি আমরা কোবাল্টটা এখানে দেই, এখানে অ্যামোনিয়াগুলো যুক্ত করে দেই, তাহলে এই ক্ষেত্রে বন্ধন কোণের মান কত ডিগ্রি হয় স্যার? 90 ডিগ্রি হয়ে থাকে। প্রত্যেকটা বন্ধন কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে সংকরিত যৌগের কাঠামোটা কীরকম? আমি বললাম একটু আগে, বর্গাকার। তাহলে বর্গাকার কাঠামো হয় এবং বন্ধন কোণের মান হয় কত? 90 ডিগ্রি। এবং একটা উদাহরণ এখানে দিলাম, এরকম উদাহরণ আরও তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। তাহলে dsp2 সংকরণ সম্পর্কে তোমরা জানতে পেলে। এবার আসো dsp2 এর পরে আমরা যাই 3, 4, 5 নম্বরে গেল sp3d সংকরণ।
sp3d সংকরণ। তো sp3d সংকরিত যৌগের কাঠামো যেমন হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এই যৌগটার কাঠামো হচ্ছে sp3d সংকরণ ঘটে এই যৌগের মধ্যে ফসফরাসের, এবং এই যৌগের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ওকে, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। যেমন আমরা যদি দেখাই ফসফরাস পেন্টাক্লোরাইডকে ত্রিকোণাকার দ্বিপিরামিড কীভাবে থাকে, এই যে ত্রিকোণাকার এইভাবে থাকে, আর এইখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর উপরে একটা পিরামিড আর নিচে একটা পিরামিড। তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। দেখো তোমরা, এটা যদি একটা সমতলীয় ত্রিভুজ হয়, তার উপরে মনে হয় যে একটা পিরামিড দাঁড়িয়ে আছে, নিচে একটা পিরামিড দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড অর্থাৎ ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হয়ে থাকে এই যৌগটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই sp3d সংকরণ। তাহলে এখানে ফসফরাসের sp3d সংকরণ ঘটে। এখানে বন্ধন কোণ কত ডিগ্রি? এই যে ভিতরে এই ত্রিকোণাকার যখন হয় তখন ভিতরে হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর এই যে ভূমি, এটা যে সমতলীয়, সমতলের সাথে লম্ব কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে দুই ধরনের কোণ বিদ্যমান, একটা হচ্ছে 120 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে আসো sp3d বা d2sp3 সংকরণ, sp3d2 অথবা d2sp3 সংকরণ। sp3d2 বা d2sp3 সংকরণের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা একটা উদাহরণ দেই। যেমন ধরো হেক্সাএমিন ধরো আয়রন 2+, এই যৌগটাও হইতে পারে। এটার মধ্যে sp3d2 সংকরণ ঘটে আয়রনের। তারপর আমরা যদি এটাও দেই যে ধরো আয়রন, তারপরে CN6 হেক্সাসায়ানো, আয়রন ধরো 4 হলে 4-, তাহলে এখানেও আয়রনের জারণ মান +2। এখানে আয়রনের জারণ মান কত স্যার? +2। এখানেও তার জারণ মান হচ্ছে +2। তাহলে এই যে যৌগটার নাম হচ্ছে হেক্সাএমিন আয়রন 2, তারপরে এটা হচ্ছে হেক্সাসায়ানো আয়রন 2, এখানেও কিন্তু আয়রনের জারণ মান +2। তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রে সাধারণত sp3d2 এবং d2sp3 সংকরণ ঘটে সাধারণত। তো d2sp3 এবং sp3d2 সংকরণের এই উদাহরণ হচ্ছে এটা। আর এই যৌগগুলার আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। আকৃতি হচ্ছে কীরকম? অষ্টতলকীয়। তাহলে অষ্টতলকীয় যৌগটা কীরকম? যেমন ধরো আয়রন, এইদিকে একটা, ধরো আমরা অ্যামোনিয়া যৌগটা যদি দেখাই, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, এগুলো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেখাইতে হবে কারণ এটা জটিল যৌগ। আর এই হচ্ছে একটা বর্গাকারের মতো, ওকে, আর উপর থেকে একটা আসবে, এটাও অ্যামোনিয়া, আর নিচে থেকে একটা, এটাও অ্যামোনিয়া, এখানে তীরচিহ্ন দেওয়া হবে। তাহলে দেখো এটা কি বোঝায়, অর্থাৎ বর্গাকারটা যদি সমতল হয় তাহলে উপরে হচ্ছে 4টা তল, নিচে 4টা তল। অর্থাৎ উপরে যদি একটা বর্গাকার ঘরের উপরে কিন্তু চাল 4টা তৈরি হবে, তাহলে উপরে 4 চালা, নিচেও যদি সেম তৈরি করি তাহলে নিচেও 4 চালা, তাহলে 4 চালা ওটা 8টা চাল হয়। এই কারণটাকে বলা অষ্টতলকীয়। হ্যাঁ, তাহলে অষ্টতলকীয় এই যৌগগুলো সাধারণত 6 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ এই যে জটিল যৌগটা, এখানে এই অ্যামোনিয়া সায়ানাইড এগুলো হচ্ছে লিগ্যান্ড। অর্থাৎ কোনো জটিল যৌগে যদি লিগ্যান্ড সংখ্যা 6 থাকে তখন সেই যৌগটা sp3d2 অথবা d2sp3 সংকরণ হয়, এটা মনে রাখতে পারো। তাইলে লিগ্যান্ড যখন কোনো যৌগে সন্নিবেশিত থাকে কেন্দ্রীয় পরমাণুর সাথে তখন সেটা জটিল যৌগ হয়। তাহলে জটিল যৌগ কি বুঝলা, লিগ্যান্ড কি সেটাও বুঝলা। লিগ্যান্ড হচ্ছে জটিল যৌগে যে রাসায়নিক সত্তা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্ত জোড় ইলেকট্রন দান করে। দেখো এখানে আয়রন 2+ যে আয়নটা, এটাকে দেখো এই যে অ্যামোনিয়াগুলা মুক্ত জোড় ইলেকট্রন কী করতেছে, এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে পুশ করতেছে। তাহলে এই কারণেই এই অ্যামোনিয়াগুলা তারা হচ্ছে লিগ্যান্ড। অর্থাৎ লিগ্যান্ড হচ্ছে সেই সমস্ত রাসায়নিক সত্তা যারা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে জটিল যৌগে মুক্ত জোড় ইলেকট্রন দান করে থাকে। তাহলে আমরা এটা জটিল যৌগ বুঝলাম। জটিল যৌগে তারা হচ্ছে লিগ্যান্ড, এবং লিগ্যান্ডের সংখ্যা যদি 6 হয়, অর্থাৎ লিগ্যান্ড সংখ্যাটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। যতটা লিগ্যান্ড, অর্থাৎ 6টা লিগ্যান্ড যদি হয় তখনই সেটা হচ্ছে sp3d2 অথবা d2sp3। আর লিগ্যান্ড সংখ্যা যতটা, সন্নিবেশ সংখ্যা ততটা। আর বন্ধন কোণের মানটা কত? বন্ধন কোণের মান স্যার ভিতরেও দেখো 90 90 90,
4 নং 36 360 ডিগ্রি, তাহলে ভিতরেও 90 ডিগ্রি আর ভূমির সাথে লম্ব এটাও 90 ডিগ্রি, তাহলে দুই জায়গায় হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আসো লাস্ট যে সংকরণের প্রকারভেদের অংশ, সেটা হচ্ছে আমরা যদি যাই 7 নাম্বার হচ্ছে sp3d3 সংকরণ। sp3d3 সংকরণ, তাহলে এটার একটা উদাহরণ হচ্ছে IF7। ওকে, এই যৌগটার মধ্যে sp3d3 সংকরণ ঘটে এবং sp3d3 সংকরিত যৌগের আকৃতি হচ্ছে স্যার পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। আকৃতি হচ্ছে কি? পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল অথবা দ্বিপিরামিডীয়, একই কথা। পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল বা দ্বিপিরামিডীয়। এক্ষেত্রে আকৃতিটা কীরকম দেখো, যদি আমার আয়োডিন হয় তাহলে পঞ্চভুজটা কীরকম হয় দেখো একটু। তাহলে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, তারপরে এখানে একটা ফ্লোরিন, এই যে এরকম। তাহলে এখানে একটা হইল, তাহলে 1 2 3 4 5টা, তারপরে উপরে একটা, এই 6টা আর নিচে একটা, এই হচ্ছে 7টা। তাহলে উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন, এই হচ্ছে IF7। অর্থাৎ এটা যৌগটার আকৃতি কি? পঞ্চভুজীয়। দেখে 1 2 3 4 5, এটাকে বলে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তাহলে এই ক্ষেত্রে বন্ধন কোণের মান কত? তুমি যদি টোটাল 360কে যদি, যেহেতু 5টা পাবো, 5 দিয়ে ভাগ দিবা, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা বন্ধন কোণের মান হচ্ছে কত ডিগ্রি স্যার? 72 ডিগ্রি। 72 ডিগ্রি। আর ভূমির সাথে যে লম্ব, এটা কত ডিগ্রি স্যার? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দুই ধরনের কোণ, একটা হচ্ছে 72 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে sp3d3 সংকরিত যৌগের উদাহরণ হচ্ছে IF7 এবং যৌগের আকৃতি হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল এবং বন্ধন কোণের মান হচ্ছে 72 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ওকে, আমরা এখন একটা বোর্ডের প্রশ্ন সলিউশন করি। যে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো তোমাকে এরকম একটা গ্রাফ এঁকে দিল, গ্রাফ এঁকে দিয়ে পর্যায় এবং গ্রুপ দিয়ে উল্লেখ করে দিল। তোমাকে বলা হলো একটা কথার কথা, যে ধরো এখানে দিল x দিল, এখানে ধরো দিল y। তোমাকে বলা হলো যে XY4 যৌগের সংকরণ ব্যাখ্যা করো। যৌগের সংকরণ ব্যাখ্যা করো, তোমাকে বলা হলো প্রশ্নে। তুমি হিসাব করে দেখলা যে XY4 মানে হচ্ছে মিথেন। XY4 মানে হচ্ছে কি? মিথেন। অর্থাৎ মিথেনের সংকরণ তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো তুমি কিভাবে করবা? তো তুমি প্রথমে মিথেনের মধ্যে, অর্থাৎ মিথেনের মধ্যে যে কার্বনের sp3 সংকরণ ঘটে, এটা তোমাকে আসলে মেন্টালি মনে রাখতে হবে। তো আমরা সাধারণত এই কিছু এইগুলো অথেন্টিক কোনো রুলস না, জাস্ট মনে রাখার জন্য রুলস। সেগুলো যেমন কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন থাকে, তো 4টা হাইড্রোজেন থাকার কারণে এটা হচ্ছে মনে রাখার টেকনিক। আমি আবারও বলি, এটা কোনো অথেন্টিক কোনো রুলস না। তাহলে ধরো 4টা এখানে বন্ধন কটা, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 মানে মনে রাখবা sp3, আবার 3 মানে হচ্ছে কি? sp2, আর 2 মানে কি? sp সংকরণ। এইভাবে মনে রাখতে পারো। ওকে, তবে এটা সব যৌগের ক্ষেত্রে এই নিয়ম সাধারণত প্রযোজ্য হয় না, তবে ইন্টারমিডিয়েটে সাধারণত এই নিয়ম দিয়ে তুমি মোটামুটি চালাতে পারবা। তাহলে মিথেন এই 4টা হাইড্রোজেন থাকার কারণে আমরা নর্মালি মাথার মধ্যে ধারণা করে নিলাম যে মিথেনটার কী সংকরণ ঘটবে? sp3 সংকরণ ঘটবে। তো sp3 সংকরণ যদি ঘটে, তাহলে আমি যৌগটা কীভাবে মানে লিখবটা কীভাবে? প্রথমে আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। 1s2 2s2 2p ধরো কত 2। তাইলে সংকরিত অবস্থায় প্রত্যেকটা সেন্টার পরমাণু উত্তেজিত থাকে। তাহলে মিথেনের মধ্যে আমাদের এই মিথেনটা এখানে লিখি, মিথেনের মধ্যে সেন্টার পরমাণু কিন্তু কার্বন। সেন্টার পরমাণু কীভাবে হয়? যে কোনো যৌগে যার জারণ মান সবচেয়ে বেশি থাকে সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে দেখো এখানে কার্বন 6 উত্তেজিত অবস্থায় কি হয়? আমরা দেখি 1s2 2s2 2px1 2py1, এই s থেকে একটা ইলেকট্রন জাম্প করবে 2pz এ চলে যাবে, তাহলে 2s এ একটা হবে। তাহলে যেহেতু মিথেনের মধ্যে কার্বনের sp3 সংকরণ ঘটে, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের s এবং p অরবিটালের মধ্যে সংকরণটা ঘটবে। একটা s নিব এবং 3টা p নিব, নিয়ে আমরা কি সংকরণ ঘটাবো? sp3 সংকরণ আমরা ঘটাবো।
ওকে, এইভাবে আমরা সংকরণটা হিসাব করব। অর্থাৎ কোনো যৌগের সংকরণ ব্যাখ্যা করতে গেলে তোমাকে স্পেসিফিক মাথার মধ্যে আগেই সেট করে রাখতে হবে যৌগের সংকরণটা আসলে কি, এটা মনে রাখতে হবে। এটা আসলে বের করার অথেন্টিক কোনো রুলস নাই, তবে সাধারণত এই তোমাদেরকে যে এই টেকনিকটা বললাম এই টেকনিকের সাথে সাধারণত মনে রাখতে পারো। তো যেই যৌগগুলো সাধারণত সংকরিত কাঠামো তোমরা পরীক্ষা বেশি বেশি পড়বা, যেমন হচ্ছে মিথেন, তারপরে ধরো C2H6 ইথেন, তারপরে HC ট্রিপল বন্ড CH ইথাইনেরটা পড়বা, তারপরে C2H4 ইথিনেরটা পড়বা, তারপরে পানি পড়বা, তারপরে অ্যামোনিয়া সংকরণ, তারপরে হচ্ছে তোমার H2S এর সংকরণ, তারপরে PH3 এর সংকরণ, কার্বন টেট্রাক্লোরাইডের সংকরণ, তারপরে তোমার PCl5 এর সংকরণ, তারপরে দুই একটা জটিল যৌগের এই সংকরণ যদি তুমি পড়ো তাহলে তোমার আশা করি যে পরীক্ষার মধ্যে আর কোনো সমস্যা হবে না। তো এইগুলো তোমরা একটু মেন্টালি মাথার মধ্যে সেট করে রাখতে হবে। তো যাই হোক, আমরা এই যে মিথেনের আমরা দেখলাম যে চতুস্থলকীয় হয়। তো চতুস্থলকীয় কাঠামোটা যে এটা কিন্তু মিথেনের ন্যাচারাল যে ফিগারটা, প্রকৃতি প্রদত্ত তার জিওমেট্রিক্যাল যে শেপটা, এক্সরে ক্রিস্টালোগ্রাফিক চিত্র থেকে দেখা যায় তার ন্যাচারাল জিওমেট্রিক্যাল শেপটা হচ্ছে চতুস্থলকীয়। এখন তার শেপটা যে চতুস্থলকীয় এটা আমরা সাধারণত কিসের মধ্যে ব্যাখ্যা করব, সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করে গিয়ে দেখবো যে টোটালি মিলে যাচ্ছে। অর্থাৎ এটাকেই বলা হয় গোল্ডেন রেশিও। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তা এমনভাবে তৈরি করেছেন যার পিছনে একটা গোল্ডেন রেশিও রয়েছে। গোল্ডেন রেশিও মানে হচ্ছে যেমন তোমার যে হাতটা, যে আঙ্গুলগুলো এখন যেই আকৃতিতে আছে সেই আকৃতি ভাল লাগতেছে, কিন্তু আঙ্গুলগুলো যদি আল্লাহ এই বড় বড় করে দিত তাহলে বিশ্রী লাগতো। তাহলে একটা জিনিস যতটুকু পরিমাণে থাকা দরকার, যে শেপে থাকা দরকার, সেই শেপে থাকাটাই হচ্ছে গোল্ডেন রেশিও। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসের ন্যাচারাল একটা জিওমেট্রিক্যাল শেপ থাকে, সেই শেপগুলোই আমরা সাধারণত সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করি। তাহলে এটাই হচ্ছে সংকরণের মানে প্রয়োগ। তো যাই হোক, মিথেনের যে sp3 সংকরণ ঘটে এটা যখন তুমি এভাবে দিবা, তারপরে এখানে হাইড্রোজেনের কী সংখ্যা, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখাইতে হবে, হাইড্রোজেনের 1s1। তাহলে তার তো আর কোনো অরবিটাল নাই, তার 1s1 অরবিটালটাই এই sp3 সংকরিত অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে কার্বন হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তাহলে এখন আমি যেহেতু জায়গা হচ্ছে না, তাহলে আমি এখানে যেটা মুছে দিই, মুছে আমি যে sp3 সংকরিত যৌগের এই যে সংকরণটা তুমি দেখাইলা, এটা তুমি পরীক্ষার খাতায় এভাবে তো ইলেকট্রন বিন্যাস দেখায় তারপরে মানে অধিক্রমণটা কীভাবে হয় এটা একটু দেখাই দিতে হবে। তাহলে S একটা P তিনটা, তাহলে তুমি একটু দেখাইবা এই যে S অরবিটাল, তারপরে দেখাবে এরকম P অরবিটাল তিনটা। তো P অরবিটাল তিনটা, একটা হচ্ছে PX, একটা হচ্ছে কি PX, আরেকটা দেখাইবা তুমি PYটা হচ্ছে এরকম খাড়া, এটা হচ্ছে তোমার PY, তারপর আরেকটা হচ্ছে কি পিজেডটা হচ্ছে এরকম একটু অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এটা হচ্ছে তোমার পিজেড। তাহলে এখানে হচ্ছে PX PY পিজেড আর একটা হচ্ছে S। তাহলে এরা কি করবে, পরস্পর অধিক্রমণ করবে। এখানে বাংলা লেখা দিবা অধিক্রমণ। তাহলে অধিক্রমণ করে কি ঘটলো, তারা sp3 সংকরণ। তো sp3 সংকরণ মানে কি, sp3 সংকরিত যৌগের কাঠামোটা কীরকম, এই যে একটা sp3, এখানে কার্বন, এখানে একটা sp3, এখানে একটা sp3। তাহলে প্রত্যেকটা কি হয়ে গেল, সমশক্তি সম্পন্ন হয়ে গেল। ওকে, sp3 সংকরণ। এবং এক্ষেত্রে বন্ধন কোণের অর্থাৎ জাস্ট আমাদের অধিক্রমণ ঘটে যে sp3 হলো, সে sp3 কাঠামোটা আমরা লিখলাম এবং এখানে বন্ধন কোণের মান কত, 109.5 ডিগ্রি। ওকে, এইভাবে লিখে দিবা। এবার আসো sp3 সংকরিত যে কাঠামোটা, এই যে sp3 সংকরিত যে কাঠামোটা আমি এখানে আঁকি আবার, এই যে প্রত্যেকটার নাম হচ্ছে sp3 প্রত্যেকে আবার কি করবে, এই চারটা sp3 হাইব্রিড অরবিটাল, চারটা হাইড্রোজেনের এই হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে, অর্থাৎ হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে কি করবে স্যার, মুখোমুখি অধিক্রমণ করবে। তাহলে এখানেও লিখবা মুখোমুখি অধিক্রমণ, সরি এখানে সংকরণ না, এখানে অধিক্রমণ না লিখে তোমরা সংকরণ কথাটা লিখবা, তাহলে সুন্দর হবে সংকরণ। তাহলে এখানে লিখবা মুখোমুখি অধিক্রমণ। অধিক্রমণ মানে কি, একজনের ভিতরে একজন এইভাবে ঢুকে যাবে, এটাকে অধিক্রমণ বলা হয়। তো অধিক্রমণ যখন হবে, যেহেতু এখানে জায়গা হচ্ছে না আমি এটা মুছে ফেলি, অধিক্রমণটা আমরা এইভাবে দেখাবো। অধিক্রমণ যখন হবে তখন এই কার্বনের এই যে চারটা sp3 সংকরিত অরবিটালের সাথে এই যে হাইড্রোজেনের চারটা 1s অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করবে। দেখছো,
তাহলে এটা হচ্ছে sp3 অরবিটাল, এটা হচ্ছে sp3 sp3 sp3, এইগুলো হচ্ছে হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s। এটা হচ্ছে অধিক্রমণ অঞ্চল, এটা এইভাবে দিয়ে রাখবা, একটু বোল্ড করে রাখবা। এখানে সিগমা বন্ধন তৈরি হয়, এখানেও সিগমা সিগমা সিগমা। তাহলে এখানে বন্ধন কোণের মানটা কত? 109.5 ডিগ্রি। এটাকে তুমি যদি একটু এই স্ট্রাকচারগত লিখতে যাও তখন এইভাবে লিখতে পারো, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, বন্ধন কোণের মান হচ্ছে কত? 109.5 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে চতুস্থলকীয় কাঠামো। তো স্যার এইভাবেই সাধারণত আমরা যখন কোনো যোগের কাঠামো ব্যাখ্যা করতে বলবে তখন এইভাবে প্রথমে জানতে হবে যোগের সংকরণটা কী, তারপরে তুমি তোমার মতো এই সংকরিত অরবিটালগুলো লিখে প্রথমে সংকরণ লিখে তারপরে সংকরণটা লিখবা, তারপর অধিক্রমণটা এইভাবে দেখিয়ে দিলে তুমি তখন একদম এই ফুল মার্কসটা পেয়ে যাবে। তো তোমাদের বইয়ের মধ্যে তোমাদের যে টেস্ট পেপারগুলো আছে সাধারণত লেকচার বা পাঞ্জেরি পাবলিকেশনে যে টেস্ট পেপারগুলো আছে দুইটার মধ্যেই সাধারণত এই অধিক্রমণ এই সংকরণ অধিক্রমণগুলো এইভাবে অরবিটাল চিত্র এঁকে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা প্রশ্নগুলো এইভাবে এই চিত্র এঁকে তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই সংকরণের আরও অনেক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো আজকের মতো এই ক্লাসটি তোমরা ভালোভাবে তোমাদের টেস্ট পেপারের সাথে মিলিয়ে এবং বইয়ের সাথে মিলিয়ে পড়লে আশা করি সংকরণ সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা নিতে পারবে। তো সকলে ভালো থাকো। আর প্রত্যেক শনিবারেই আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো এগুলো চলতে থাকবে। আমরা যখন যখন লকডাউনের পর যখন কলেজ খুলবে তখন কিন্তু আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট একবারে দেখব। তো আগামী এই শনিবারের জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট হলো এই মিথেনের সংকরণ ব্যাখ্যা করো। ওকে, মিথেনের সংকরণ ব্যাখ্যা করো, এই জিনিসের প্রশ্নটা তোমরা পরীক্ষা এই অ্যাসাইনমেন্টের মধ্যে লিখবে। আরও আরেকটা অ্যাসাইনমেন্ট লিখবে, সেটা হচ্ছে এই কার্বন টেট্রাক্লোরাইডের সংকরণ, কার্বন টেট্রাক্লোরাইডের সংকরণ ব্যাখ্যা করো। আমি একটু লিখে দিই, আগামী শনিবারের যে হোমওয়ার্কসটা সেটা হচ্ছে কি সেটা একটু লিখে দিচ্ছি। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে মিথেনের সংকরণ ব্যাখ্যা করো, আরেকটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকরণ ব্যাখ্যা করো। সেম অ্যাজ ইট ইজ, এখানেও sp3 সংকরণ, তবে আগেরটা ছিল হাইড্রোজেনের 1s অরবিটাল, আর এখানে হবে ক্লোরিনের কোন অরবিটালটা দেখো তো। ক্লোরিন হচ্ছে 17, তাহলে 1s2 2s2 2p কত 6, তারপর 3s2 3p স্যার 5। তো আমরা যদি ক্লোরিনকে উত্তেজিত করি, উত্তেজিত করলে কি হয় দেখি, 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। তাহলে কার্বনের sp3 সংকরিত 4টা অরবিটালের সাথে এই ক্লোরিনের 2pz অরবিটালটা অর্থাৎ 2pz এইভাবে আঁকবা। অর্থাৎ মিথেনের এই যে sp3 সংকরিত যেরকম অরবিটালগুলো আঁকছ এরকম sp3 সংকরিত অরবিটালের সাথে এই ক্লোরিনের 2pz অরবিটাল এইভাবে আঁকতে হবে। এই যে 2pz অরবিটাল, 2pz অরবিটাল এইভাবে এঁকে তারপর চতুস্থলীয় কাঠামোটা ব্যাখ্যা দিতে হবে। এটাও তোমাদের টেস্ট পেপারের মধ্যে আছে। তো তোমরা এই দুইটা প্রশ্ন আগামী শনিবারের জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে লিখে ফেলবে। তো সকলেই ভালো থাকো, যেহেতু করোনা প্যান্ডামিকের রাইজিং মুহূর্ত চলতেছে, অনেক মানুষ মারা যাচ্ছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলের সচেষ্ট থাকো, নিজে ভালো থাকো, নিজের পরিবারকে ভালো রাখো এবং দেশকে ভালো রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।